আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলের পক্ষ থেকে তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণের ভয়ে বর্তমান বিশ্বের সকল মানুষ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে ঘরবন্দি অবস্থায় করোনা মুক্তির জন্য অপেক্ষার প্রহর গুনছে। আর গৃহবন্দী অবস্থায় তোমাদের লেখাপড়ার চাকা একটু সচল করার জন্য তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ ওহিদুজ্জামান। আজকে আমি পড়াবো উচ্চতর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টিতে আছে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো শুরু করার আগে বোর্ডে আমি দুইটা প্রশ্ন লিখে রেখেছি, সেই প্রশ্ন দুটো নিয়ে একটু আলোচনা করা যাক। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো তিনটি রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। তোমাকে তিনটি রেখাংশ দেওয়া আছে, সেই তিনটি রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। কিরকম মনে করি যে একটার দৈর্ঘ্য 1 2 3, একটা 4 5 6, 2 3 4 3 4 5, অর্থাৎ একটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, একটার 2 সেন্টিমিটার, একটার 3 সেন্টিমিটার। এই তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা। উত্তর হচ্ছে না। যে কোনো তিনটি রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায় না। ত্রিভুজ অঙ্কন করতে হলে একটা শর্ত আছে। তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কিন্তু তিনটি রেখাংশ দেওয়া থাকলে যে কোনো দুইটি যোগ করে 3 নম্বরটা থেকে বড় হলে ত্রিভুজ হয় না। একটু চিন্তা করো, তিনটা রেখাংশ দেওয়া আছে, তার সবচেয়ে বড় দুটো যোগ করলে তো ছোটটা থেকে এমনিতেই বড় হয়ে যাবে। তাই যে কোনো দুই বাহুর সমষ্টি নয়, বরং ছোট দুটো বাহু, একটা ত্রিভুজ যে কোনো তিনটা রেখাংশ থাকলে তার মধ্য থেকে ছোট দুইটা যোগ করলে যোগফল যদি বড়টা থেকে বড় হয় তাহলে ত্রিভুজ উৎপন্ন করা যায়। বিষয়টা কি রকম একটু দেখো। এখানে আমার হাতে তিনটা কাঠি আছে, তাই আমি এদেরকে যদি তিনটা রেখাংশ মনে করি তাহলে দেখো যে এখানে এইটা আর এটা, এই দুটো হচ্ছে ছোট। এই ছোট দুটো যদি আমি যোগ করি তাহলে বড়টা চাইতে ছোট হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি কোনোভাবেই এই তিনটা বাহু দিয়ে রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। কিরকম দেখো, এখানে আমি এটা যদি এখানে ঝোলাই বাঁধি, এখানে যদি বাঁধি তাহলে ওই দিক বের পায় না। তাহলে কি বুঝলাম, যদি ছোট দুইটা যোগ করে যোগফল বড়টা থেকে ছোট হয় তাহলে ত্রিভুজ উৎপন্ন হয় না। আবার যদি এইরকম হয়, আবার তিনটা লাঠি ধরো এখানে ছোট দুটো যোগ করে বড়টার সমান হচ্ছে, এই অবস্থায়ও আমার ত্রিভুজ উৎপন্ন হবে না। কিরকম দেখো যে আমি দুটো দুই মাথায় লাগানোর পর ওইদিকে লাগানোর চেষ্টা করছি, লাগলো না, অর্থাৎ ত্রিভুজ হয়নি। যদি ছোট দুটো যোগ করে বড়টার সমান হয় তবুও ত্রিভুজ হবে না। কিন্তু যদি এরকম হতো, দেখো তিনটা তিন রকম, এখানে এই ছোট দুটো যোগ করলে বড়টার চাইতে বড় হচ্ছে, এখন ত্রিভুজ হবে। কিরকম হবে দেখো, এখানে ত্রিভুজ হয়ে গেছে। তার মানে কখন ত্রিভুজ হয়, যখন তিনটা রেখাংশের ছোট দুইটার যোগ করলে যোগফল বড়টা থেকে বড় হয়, তখনই কেবল ত্রিভুজ উৎপন্ন হয়। অর্থাৎ সেই তিন বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখন আমি বোর্ডের যে বাহুগুলো দেওয়া আছে তা দিয়ে দেখি।
এখানে এইটা আর এইটা যোগ করলে হয় 3 এর সমান। তাহলে এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, কারণ দুটো যোগ করে এর সমান হচ্ছে। ত্রিভুজ হতে হলে ছোট দুটো যোগ করে বড়টা থেকে বড় হওয়া লাগবে। এরপরে এখানে দেখি এই দুটো যোগ করলে হয় 9, 9টা ওর চাইতে বড়, তার মানে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এটা আর এটা যোগ করলে 5, 4 থেকে বড়, তার মানে এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব, এখানেও সম্ভব। পরের প্রশ্নটা ছিল যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 3টি বাহু দিয়ে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা যায়। আমরা একটু আগে দেখলাম 3টা রেখাংশ দেওয়া থাকলে তা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি সম্ভব নয়। এখন বুঝবো যে যে বাহুগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব সেই বাহু দিয়ে কোন ত্রিভুজ উৎপন্ন করা যাবে। এইখানে এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে। কোন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এই 3টা বাহু দিয়েও ত্রিভুজ অঙ্কন করা যাবে। এটা দিয়ে কোন ত্রিভুজ অঙ্কন সম্ভব? এটা দিয়ে কোন ত্রিভুজ অঙ্কন সম্ভব? এটা জানার জন্য আমাদের প্রথমে পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য তোমরা 8ম শ্রেণীতেই শিখে আসছো। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব না। এখানে শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি করার জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই আলোচনা করব। তো পিথাগোরাসের উপপাদ্য কি? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। আবারও বলি, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। আমি একটু ছবি আঁকি। এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এবিসি একটা ত্রিভুজ যার বিকোণ হচ্ছে এক সমকোণ। বিকোণ যদি এক সমকোণ হয় তাহলে তার বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ এসি। তাহলে এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি? এর উপরে যদি একটা বর্গক্ষেত্র এইভাবে অঙ্কন করা যায়, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। তাহলে এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে এই বাহু স্কয়ার মানে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এসি স্কয়ার। এটা কার সমান? এটা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। অপর বাহু কি? একটা নিয়ে নিলাম, বাকি আছে আর এবি আর বিসি। তাহলে এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি? এবি তার স্কয়ার, আর এখানে বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ত্রিভুজ? হ্যাঁ, খেয়াল করো যে সমকোণের বিপরীত বাহু যে অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজই সবচাইতে বড় বাহু। তাহলে কি দাঁড়াচ্ছে? পিথাগোরাসের উপপাদ্যটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে বলি, তাহলে বড় বাহুর বাহু 3টার মধ্যে বড় বাহুর বর্গ যদি অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয় তাহলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এখন তাহলে এখানে বর্গ করো, এর বর্গ করলে কত হয়? 9, এর বর্গ করলে 16, এর বর্গ করলে 25। দেখো এই দুটো যদি যোগ করি 25 এর সমান। কি দেখলাম? বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অতএব এই বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমাদের কি করা লাগবে? প্রথম, যদি এরকম প্রশ্ন হয় এই 3টি বাহু দিয়ে নিচে কোন ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব,
তাহলে আমরা প্রথমে বাহুগুলোকে বর্গ করব। বর্গ করার পর ছোট দুইটা যোগ করব। যোগফল থেকে বড়টার বর্গ বড় কি ছোট না সমান, যদি সমান হয় সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ চিনব। এখন আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ব্যাপারে কথা বলি। এটা হচ্ছে সমকোণ। এই সমকোণ যদি না হয়ে যদি এটি সূক্ষ্মকোণ হইত তাহলে কোণটা এতটুকু হইত। একটু চিন্তা করো যে সমকোণের বিপরীত বাহু ছিল এসি, আর এই যে সূক্ষ্মকোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইখান থেকে এইটুকু। এইটুকু কি ছোট হইল না বড় হইল? নিশ্চয়ই ছোট হইল, কারণ এসি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। সমকোণের বিপরীত বাহু এসি, আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এইটুকু, তাহলে ছোট হইল। তার মানে হচ্ছে বড়টার বর্গ করার পর সেটা যদি ছোট হয় তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন স্থূলকোণের ব্যাপারে, স্থূলকোণ মানে এদিকে আরেকটু বড় কোণটা। তাহলে যদি আমি এখানে এইরকম ভাবে বানাই, আগে সমকোণের বিপরীত বাহু ছিল এইটুকু, এখন হইল এতটুকু। আগের থেকে এখন কি স্থূলকোণের ব্যাপারে কি হচ্ছে? স্থূলকোণের সময় স্থূলকোণের বিপরীত বাহু বড় হচ্ছে। তাহলে বর্গ করার পর যদি বড়টার বর্গ অপর দুটোর বর্গের সমষ্টি থেকে বড় হয় তাহলে সেটা স্থূলকোণী ত্রিভুজ। দেখো এইখানে এর বর্গ করলে হয় 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36। এই দুটো যদি যোগ করি 16 আর 25 যোগ করলে হয় 41, তাহলে এটা 36 থেকে বড়। তাহলে 36 বড়টার বর্গ কি বড় হইল না ছোট হইল? ছোট হইল। তার মানে হচ্ছে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। দেখো এখানে এর বর্গ করলে হয় 4, এর বর্গ করলে হয় 9, এর বর্গ 16, এটা আর এটা যোগ করলে হয় 13। এর চাইতে ছোট, তার মানে 16 বড়। তাহলে বড়টার বর্গ এখানে কি হচ্ছে? বড়টার বর্গ এখানে বড় হচ্ছে, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে বুঝতে পারলে যে কখন সূক্ষ্মকোণ, কখন সমকোণ, কখন স্থূলকোণ। আমি আবারও বলি, যদি সবগুলোর বর্গ করার পর বড়টার বর্গ অপর দুটোর বর্গের সমষ্টির সমান হয় তাহলে সমকোণী। বড়টার বর্গ যদি অপর দুটোর বর্গের সমষ্টি থেকে ছোট হয় তাহলে সূক্ষ্মকোণী। বড়টার বর্গ যদি অপর দুটোর বর্গ থেকে বড় হয় তাহলে স্থূলকোণী ত্রিভুজ। এখন এখান থেকে একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে। কি রকম হতে পারে? প্রশ্নটা এরকম হতে পারে যে 3, 4, 5 এত সেন্টিমিটার তিনটি বাহু দিয়ে কোন ধরনের ত্রিভুজ উৎপন্ন করা যায়? তুমি প্রথমেই হয়তো বলবা যে আরে এটা তো 3টা বাহু 3 রকম, তার মানে তো এটা বিষম বাহু। কিন্তু অপশনে বিষম বাহু থাকবে না। কি থাকবে? ক নাম্বারে সমবাহু ত্রিভুজ, খ নাম্বারে সূক্ষ্মকোণী, গ নাম্বারে সমকোণী, ঘ নাম্বারে স্থূলকোণী। তাহলে এখানে এর বর্গ 9, এর বর্গ 16, 9 আর 16 25, এর বর্গ 25 সমান, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ। এইরকম ভাবে এটা না দিয়ে আর অন্য কিছু দিতে পারে। কিরকম? যে 2, 3, 4 এটা দিতে পারে, 4, 5, 6 এটা দিতে পারে। এটা দিয়ে হবে সূক্ষ্মকোণী আর এটা দিয়ে হবে স্থূলকোণী। প্রশ্নটা আবার অন্য রকম ভাবে হতে পারে। কিরকম? বলল যে এবিসি ত্রিভুজের
বি কোণটি আমি আপাতত এখানে এরকম রাখি। 1 নাম্বার ক নাম্বার এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। খ নাম্বার এসি স্কয়ার গ্রেটার দ্যান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। গ নাম্বার এসি স্কয়ার লেস দ্যান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঘ নাম্বার এসি সমান এবি প্লাস বিসি। প্রশ্ন হচ্ছে বি কোণটা সূক্ষ্মকোণী হওয়ার সূক্ষ্মকোণ, বি কোণটা সূক্ষ্মকোণ হওয়ার শর্ত কোনটি? তাহলে সূক্ষ্মকোণের বেলায় আমরা কি জানি? সূক্ষ্মকোণের বিপরীত বাহু মানে বড় বাহু, বড় বাহুর বর্গ অপর দুটোর বর্গের সমষ্টি থেকে ছোট হবে। তাহলে বড় বাহুর বর্গ এখানে এটা ছোট আছে, তাহলে সূক্ষ্মকোণ হলে এটা উত্তর। এটা সূক্ষ্মকোণের জন্য। যদি এখানে স্থূলকোণ থাকতো তাহলে বড় হইত, যদি এখানে সমকোণ থাকতো তাহলে এটা হইতো। আর এইটা কোনোদিন কোনো অবস্থাতেই হতে পারে না। কেন হতে পারে না? প্রথমেই বললাম যে ত্রিভুজের ছোট দুটোর যোগফল বড়টার চাইতে বড় হওয়া লাগবে। কোনো অবস্থাতেই দুটো বাহু আর একটা বাহু সমান হতে পারে না। এখানে একটা বাহু অপর দুটো বাহু যোগফলের সমান, তাই এটা কোনোদিনও সম্ভব নয়। এখন আমাদের জানা লাগবে এই যে আমরা শিখলাম যে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ কোন ধরনের তা বের করতে হয়। তো এখানে আমরা কি শিখলাম? বড় সূক্ষ্মকোণের বিপরীত বাহু মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের বড়টার বর্গ অপর দুটোর বর্গের সমষ্টি থেকে ছোট হয়। প্রশ্ন হচ্ছে কতটুকু ছোট হয়? আবার স্থূলকোণের ব্যাপারে কি জানি? স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির চাইতে বড় হয়। কতটুকু বড়? এখন আমরা এতটুকু নির্ণয় করব। ঠিক আছে, প্রথমে আমি স্থূলকোণী ত্রিভুজের ব্যাপারে নিই। এই পাশেই অঙ্কন করে একটা স্থূলকোণী ত্রিভুজ। এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ নিলাম, যার চিকোণ হচ্ছে স্থূলকোণ। আর আমরা চাচ্ছি কি এই বাহুর বর্গ এই দুইটির বর্গের সমষ্টি থেকে কতটুকু বড়। তাহলে দেখো এর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে এবি স্কয়ার। অপর দুটির বর্গ কত? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। যদি চিকোণটা এক সমকোণ হইত, চিকোণটা যদি এক সমকোণ হইত তাহলে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হইত। কিন্তু চিকোণ এখানে কি? চিকোণ স্থূলকোণ, তার মানে কি এটা বড়। এটা যদি বড় হয় তাহলে এটা ছোট। এটা যতটুকু ছোট সেটা এর সাথে যোগ করে দিলেই তো দুটো সমান হয়ে যাবে। এখন আমার প্রশ্ন ছিল কি যে এইটুকু কত? এটা ভালো করে বোঝো। এই কতটুকু বড়? এটা হচ্ছে এই দুই বাহুর যে কোনো এক বাহু নেওয়া লাগবে। আমি বিসি নিলাম, যে কোনো এক বাহু। এবার অপর বাহুর লম্ব অভিক্ষেপ। অপর বাহুর নাম কি? অপর হচ্ছে এসি। এসি এর লম্ব অভিক্ষেপ। এখন লম্ব অভিক্ষেপ কি জিনিস? লম্ব অভিক্ষেপটা ভালোভাবে বোঝা দরকার, না হলে এই উপপাদ্য বোঝা যাবে না। তো লম্ব অভিক্ষেপ হচ্ছে ছায়া। কিরকম ছায়া? এইরকম যদি আমি একটা কিছু এরকম
একটা লাঠি রাখি, দেখো যখন সূর্য ঠিক মাথার উপর দুপুর 12টার সময় সূর্য উপর থেকে কিরণ দেয়, তো যখন এইখানে এই সূর্য এই পথ দিয়ে পড়বে তখন মাটিতে চলে যাবে, যখন এইখানে পড়বে তখন কিন্তু আলোটা মাটিতে যেতে পারবে না, এখানে বেঁধে যাবে। তো এই পাশেও ওই রকম মাটিতে চলে যাবে, শুধু এইখান থেকে এই পর্যন্ত যে আলোটা আছে সেই আলোটা এখানে থেকে প্রতিফলিত হবে, কাজে নিচেই মাটিতে একটা ছায়া পড়বে, এই ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। আমি এখানে দেখাই লম্ব অভিক্ষেপটা কিরকম। দেখো এটা মাটি ভূমি, আর এইখানে একটা রেখাংশ। তো ভাবো যে উপর থেকে মনে করি যে এইরকম হয়তো একটা টিউব লাইট জ্বালানো আছে, তো এর আলো এই পথ দিয়ে আসতেছে, লম্বভাবে আসার সময় এদিক সব মাটিতে পৌঁছা যাবে, কিন্তু এইখান থেকে আর এইটুকুর আলো আর নিচখানে আসতে পারবে না, এখান থেকেই প্রতিফলিত হবে। ঠিক একই কায়দায় এখান থেকেও এইরকম, এটা যদি এ বি রেখাংশ হয় আর এ থেকে এবং বি থেকে যদি অঙ্কিত লম্ব এ পি আর বি কিউ হয়, কাজে এ বি এর লম্ব অভিক্ষেপ পি কিউ। এ বি এর যে ছায়াটা মাটিতে পড়বে এই ছায়াটাই হইল লম্ব অভিক্ষেপ। যদি অপর আরেকটা রেখাংশ এইরকম হইতো, যে রেখাংশের একটা মাথা মাটিতেই আছে, সেই ক্ষেত্রে কি হতো? তো এখানেও তো একই, এখান থেকে আলো পড়ে যেত, এখান থেকে আলো পড়তো, এখান থেকে এই যখনই রেখাটুকু পাবো তখন আর নিচেই ছায়া পড়বে না, তাহলে এখান থেকে ছায়ার দৈর্ঘ্যটা শুরু হবে, কোন পর্যন্ত যাবে? এখান থেকে লম্ব ভাবে নিলে। তাহলে যদি আমি এখানে এম এম নিই আর এখানে যদি টি নিই, তাহলে কি হলো? এম এম এই রেখাংশের লম্ব অভিক্ষেপ এন টি, এম এন এই রেখাংশের লম্ব অভিক্ষেপ এন টি, মানে কি দাঁড়ালো? যে এই যে বিন্দু, মানে ওই বিন্দু থেকে যে লম্বের পাদবিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। আবার চিন্তা করো, যদি রেখাংশটা মাটির উপরে লম্ব হইত তাহলে কি হইত? তুমি যদি মাটির উপরে দাঁড়াইয়ে থাকো, দুপুর যখন 12টা বাজে তখন সূর্য লম্বভাবে কিরণ দেয়, আর এই সময় তোমার ছায়া দেখবা নেই, ছায়া পড়ে না। ঠিক একইভাবে এরও ছায়া নাই, অর্থাৎ এর ছায়ার দৈর্ঘ্য 0। কথাটা তুমি আরেকবার অন্যভাবেও হিসাব করতে পারো, যে এই মাথা তো মাটিতেই আছে, আমি এখান থেকে লম্ব আঁকবো মাটির উপর, তার মানে তো এই পথ দিয়েই যাবে, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? অবশ্যই 0। তার মানে ভূমির উপরে দণ্ডায়মান ভাবে, লম্বভাবে দণ্ডায়মান কোন রেখাংশের লম্ব অভিক্ষেপ 0। তাহলে এখানে এটা যদি এস টি হয়, তাহলে এস টি রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে 0, এই লম্ব অভিক্ষেপ। তাহলে এখন আমরা এখানে চলে যাই। এইখানে স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি থেকে বড় হয়, যতটুকু বড় ততটুকু যোগ করে দিলেই দুই পাশ সমান হয়ে যাবে। প্রশ্ন ছিল কতটুকু বড়, সেটাই বলছিলাম যে এখানে বিসি এই দুই বাহুর যে কোনো এক বাহু এবং অপর বাহুর নাম কি? বিসি নিসি, আর বাকি আছে এসি, এসির লম্ব অভিক্ষেপ। তাহলে এসির লম্ব অভিক্ষেপ কত? আমরা ওখানে শিখলাম, এখান থেকে লম্ব অঙ্কন করা লাগবে। কত? এখানে ডি দিলাম, তাহলে এডি এর লম্ব অভিক্ষেপ সিডি, তাহলে সিডি এদের অন্তর্গত
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ বেশি। এখন এর আর এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? অবশ্যই দুটো গুণ করা লাগবে। কেন? দেখো, তোমাকে যদি বলা হয় 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার আর প্রস্থ 2 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? অবশ্যই 3 2 6 মানে দুটো গুণ করতে হয়, তাই এখানে এটা গুণ করে দিলাম, বিসি ইনটু সিডি। যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ বেশি। আবারও বলি, কতটুকু পরিমাণে বেশি? এই দুই বাহুর যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ বেশি। সব মিলিয়ে দাঁড়াচ্ছে কি? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি থেকে এদের যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ বেশি। এটাই পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতির প্রথমটা। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতির দ্বিতীয়টা কি? ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা যে ছোট হয়, সেটা কতটুকু ছোট হয় আমরা সেটুকু নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এখানে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করি। এবিসি ত্রিভুজের যদি শিকোণ সূক্ষ্মকোণ হয় তাহলে আগের মতোই, যদি শিকোণ সমকোণ হইতো তাহলে কি হইতো? এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। শিকোণ যদি সমকোণ হইতো তাহলে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হইত। যেহেতু শিকোণ সমকোণ নয় বরং সূক্ষ্মকোণ, তাহলে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ এটা ছোট। কতটুকু ছোট? এটা যতটুকু ওর চাইতে বড় সেটা এর থেকে বিয়োগ করে দেওয়া লাগবে। কতটুকু ছোট? যতটুকু ছোট ততটুকু আমরা বড়টা থেকে বিয়োগ করলে দুই পক্ষটা সমান হয়ে যাবে। এখন ছোট কতটুকু দেখো, এটার মতো আগেরটার মতোই বিসি, মানে এই দুটোর যে কোনো একটা, দুইটার যে কোনো একটা নেব, আর বাকিটা অর্থাৎ এসি এর লম্ব অভিক্ষেপ, এসির লম্ব অভিক্ষেপ কত? লম্ব অঙ্কন করা লাগবে। তাহলে এসির লম্ব অভিক্ষেপ সিডি, তাহলে সিডি এদের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম, তার মানে 2 ইন্টু ভিসি ইন্টু সিডি। আবার বলি শোনো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি থেকে এদের যে কোনো একটি এবং অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, 2 নাম্বার বিস্তৃতি। তাহলে কি বুঝলাম? পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হচ্ছে দুইটা, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় আর একটা স্থূলকোণী ত্রিভুজের বেলায়। তো এখন আমরা যে বিস্তৃতি শিখলাম, এই বিস্তৃতি দুটো আবার প্রমাণ করা লাগবে। তো এখন আমরা প্রমাণ করব। প্রথমে স্থূলকোণী ত্রিভুজের এটাই ছবিটা বা অঙ্কন করি। তাহলে এখানে সি কোণটা স্থূলকোণ ছিল এবি স্কয়ার
সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এটুকু আমাদের প্রমাণের বিষয়। এটা প্রমাণ করার জন্য আমাদের কি করা লাগবে? দেখো, প্রমাণ যা করব তার বাম পাশে কি আছে? এবি স্কয়ার। এই এবিটা এখানকার কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ? এখানে সমকোণী ত্রিভুজ আছে দুইটা, একটা হচ্ছে এবিডি আর একটা এসিডি। এই দুইটার মধ্যে কোনটার অতিভুজ? এবি। অবশ্যই এবিডি ত্রিভুজের। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করব। এর এক সমকোণ কোনটা? এডিবি কোণ। এত সমান এক সমকোণ। এবিডি ত্রিভুজের এডিবি কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে দেখো তো বিডি, এই বিডি, এখানকার যে বিডি এর মধ্যে দুটো রেখাংশ আছে না, যার একটা বিসি আর একটা সিডি। তাহলে বিসি আর সিডি যোগ করলে বিডি পাওয়া যায়। তাহলে এখানে বিডির মান বসাবো। বিডির মান আমরা কত জানি? বিসি প্লাস সিডি তার হোল স্কয়ার। এখানে এডি স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার। এই সূত্র করব এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। এখানে আমার প্রমাণের সর্বশেষ দুটো পদ কি? এতটুকু ছিল। তাহলে এখানেও আমি এটা শেষে নিয়ে যাই। নিয়ে গেলে কি হয়? এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এটা শেষে নিয়ে গেলাম এখানে, আর এটা আগে নিয়ে আসলাম। এখন দেখো, এর সাথে যদি আমি এটা মিলাই, এটুকু বাদ দিলে বাকি আছে এসি। তার মানে এই দুটোর মান আমার এসি বানানো লাগবে। তো এডি আর সিডি এরা দুটো কোন ত্রিভুজের বাহু? এডি আর সিডি। এসিডি ত্রিভুজের। তাহলে এসিডি ত্রিভুজ, ত্রিভুজ এসিডি এর এক সমকোণ কোনটা? এবিসি কোণ সমান এক সমকোণ। অতএব পিথাগোরাসের উপপাদ্য প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে এইখানে আমি এইটুকুর মান বসায় দেব। এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের মান হচ্ছে কত? এসি স্কয়ার। এত প্লাস আর পরে যা আছে তাই বসায় দিলাম। এখানে এডি স্কয়ার যোগ সিডি স্কয়ারের মান এসি স্কয়ার, আর পরেরটুকু এইটুকু এখানে বসায় দিলাম। তাহলে আমার এই প্রমাণ হয়ে গেল। সুতরাং এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি প্রমাণিত। এই খুব সহজ। এটা হলো পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতির প্রথমটা। এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 3.3 নাম্বার উপপাদ্য। 3 নাম্বার উপপাদ্যে এইভাবে আছে। তো সেখানে আর এখানে একটু অমিল আছে। সেটা হচ্ছে যে আমি এটা পরে করলাম কিন্তু উপরে রাখলাম, তাতে আমার 2 প্যারা হয়েছে। কিন্তু বইটি প্রথমে এইটুকু করেছে, তারপরে এটা লিখেছে, আবার পরে লিখেছে এখানে এই সি স্কয়ার এর মান বসিয়ে পাই। কাছে ওদের 3 প্যারা হয়েছে, আমি একটা প্যারা কমানোর জন্য এখানে আগে লিখে দিলাম। তোমরা এইভাবেও লিখতে পারো, বইটি যেভাবে আছে সেভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। যেভাবে ভালো বোঝো সেভাবেই করবা। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় কি করব? দেখি একটা সূক্ষ্মকোণ, এখানে একটা সূক্ষ্মকোণ ত্রিভুজ অঙ্কন করি।
এখানে এ বি সি এই একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিলাম এবং একইভাবে মনে করলাম যে সি কোণটা সূক্ষ্মকোণ। সি কোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমার কি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এ বি স্কয়ার সমান কত? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি। এমন হইতো কখন? যদি সি কোণটা এক সমকোণ হইতো, কিন্তু সি কোণ তো এক সমকোণ নয়, কাজেই এটা না। এখন কি করব? এখান থেকে এটা হচ্ছে ছোট, তাহলে এটি বড়, বড়টা থেকে যতটুকু বড় ততটুকু বিয়োগ করে দেব। কতটুকু মনে আছে তো? এই দুটার যে কোনো একটা বিসি নিলাম, আর এর লম্ব অভিক্ষেপ এসির লম্ব অভিক্ষেপ কত? অবশ্যই আমার লম্ব অঙ্কন করার পর আমি পাবো। এসির লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এটার প্রমাণ তোমরা পারো, এখান থেকেই হয়। এখানে যেভাবে করলাম এখানেও ঠিক একইভাবে করা লাগবে। কিরকম? বাম পাশে আছে এবি স্কয়ার, এবিটা কোন ত্রিভুজের অতিভুজ? এবিডি। এবিডি ত্রিভুজের এডিবি কোণ এক সমকোণ, এডিবি কোণ এক সমকোণ। কাজেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে প্লাস ছিল, এখন আর প্লাস না। বিডি হচ্ছে এতটুকু, কিন্তু নিচে বিসি, তাহলে বিসি বড় নিচে, সিডি এইটুকু বেশি নিচে, তাই এইটুকু বিয়োগ করা হচ্ছে। এইটুকু বিয়োগ করার কারণে এখানে মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে, এইগুলো মাইনাস হয়ে যাবে। একই জিনিস, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এইটুকু পরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে ওইটা আগে নিয়ে আসলাম, এখানে এই বসায়, এর থেকে মান বসায় করে ফেললাম। সহজ জিনিস, খুবই সহজ। এখন পিথাগোরাসের এই দুটো বিস্তৃতি দিয়ে মূলত অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আসে। তাহলে এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে কথা বলি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি। তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির দ্বিগুণ। এখানে একটা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবা। প্রথমে আমি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই এবিসি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে প্রথম এবি আর এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র নিয়ে তাদের সমষ্টি লিখি। এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কয়ার, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার সমান কত? তৃতীয় বাহু এটা, এর উপর অঙ্কিত মধ্যমা রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এডি স্কয়ার। আর তৃতীয় বাহুর অর্ধেক, বিডিও নিতে পারবো, সিডিও নিতে পারবো, আমি বিডি নিলাম, এদের সমষ্টির দ্বিগুণ। আবারও বলি, শোনো, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি, তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটাই হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এর সাধারণ নির্বচনও মুখস্থ করা লাগবে। কেন? কারণ সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্নে দিতে পারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি বিবৃতি করো। যখন বিবৃতি বলবে তখন সাধারণ নির্বচন লেখা লাগবে, অর্থাৎ তখন লেখা লাগবে
ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির দ্বিগুণ। আর যদি বলে যে পিথাগোরাসের উপপাদ্যটি লিখো, তখন লেখা লাগবে বিশেষ নির্বাচন। অর্থাৎ মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার এডি একটি মধ্যমা। অতএব অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি হচ্ছে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার সমান 2 ইন্টু এ ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এতটুকু। এবার যদি মধ্যমা এডি না হয়ে অন্যরকম হইতো তাহলে কি হইতো? দেখো, আমি এখানে ত্রিভুজ নিলাম একটা এবিসি, নেওয়ার পরে বিই মধ্যমা নিলাম। সেই ক্ষেত্রে এই যে মধ্যমা, এর দুই পাশ দিয়ে যে দুটো বাহু যাবে, বিইর দুই পাশ দিয়ে কোন বাহু গেছে? একটা এবি আর একটা বিসি। তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2 ইন্টু বিই স্কয়ার প্লাস এই স্কয়ার। এখানে এইও নেওয়া যাবে, সিইও নেওয়া যাবে। কেন? কারণ এখানে বলছে তৃতীয় বাহুর অর্ধেক, তো এইটা আর এটা তো সমান, এই কারণে যে কোনোটা নেওয়া যায়। যদি মধ্যমা সিএফ হইতো তখন কি করব? এই সিএফ এর দুই পাশে যে দুটো বাহু গেছে, কি কি? একটা এসি স্কয়ার আর একটা বিসি, এত সমান কত? 2 ইন্টু মধ্যমা আর একটা তৃতীয় বাহুর অর্ধেক এ এফ তার স্কয়ার। তিনটাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতি সেইটা ভালোভাবে বোঝা লাগবে। আর ওই দুটো যদি তুমি ভালোভাবে বোঝো তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য তুমি নিজেই প্রমাণ করতে পারবা। জাস্ট একবার দেখা লাগবে, আর সেই একবার তো আমি নিজেই এখন দেখাবো। তো ঠিক আছে, দেখো প্রমাণ। দেখো, এই যে মধ্যমার কথা বললাম, আসলে মধ্যমাটা কি জিনিস এটাও জানা দরকার। মধ্যমা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা। দেখো, বিসি বাহুর মধ্যবিন্দুটি আর এই বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ আর ডি এদের সংযোজক সরলরেখা হচ্ছে এডি। তাহলে এডি এবিসি ত্রিভুজের একটা মধ্যমা। যদি বলা হয় যে এডি মধ্যমা, তাহলে আমরা লিখতে পারি বিডি আর সিডি সমান। আর যদি দেওয়া থাকে যে বিডি আর সিডি সমান, তখন আমরা এডি কে মধ্যমা বলি। আর মধ্যমা ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। অর্থাৎ এটা যদি মধ্যমা হয় তাহলে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান হয়। যাই হোক, এখন এই যে এডি মধ্যমা, এই মধ্যমাটা এখানে মোট 180 ডিগ্রি কোণ ছিল, এটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। একটা এডি বি কোণ আর একটা এডি সি কোণ, এবং এরা সমান নয়, এরা অসমান। যেহেতু অসমান সেহেতু একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ। এইখানে এটা হচ্ছে স্থূল কোণ, এটা স্থূল কোণ, আর এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে এখন আমরা এই যে এটা স্থূল কোণ যদি হয় তাহলে এ বি ডি একটা স্থূল কোণী ত্রিভুজ পেয়ে গেলাম। আর এই সম্পর্কে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি করেছিলাম। এখন সেই বিস্তৃতিটা লিখব। লিখব প্রথম ত্রিভুজ এ বি সি নয় এ বি ডি। ত্রিভুজ এ বি ডি এর এডিবি কোণ একটি স্থূল কোণ। এটা যদি স্থূল কোণ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি থেকে কি জানি? এটা স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এ বি স্কয়ার সমান কত?
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি থেকে কতটুকু বড়? এই দুইটার যে কোনো একটা বিডি নিলাম আর অপরটা এডি লম্ব অভিক্ষেপ। এডি লম্ব অভিক্ষেপ নির্ণয় করার জন্য আমার লম্ব অঙ্কন করা লাগবে এ ই। তাহলে এডি লম্ব অভিক্ষেপ ডিই ইন্টু ডিই এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ বেশি। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি থেকে এটুকু আমরা পাই। তাহলে এখন এই এসিডি ত্রিভুজ এখান থেকে আবার ত্রিভুজ এসিডি এর এবিসি কোণ একটি সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণের বেলায় আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি থেকে? এই ডি কোণের বিপরীত বাহু এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি থেকে এটা কম, তাই বিয়োগ দিলাম 2 ইন্টু সিডি ইন্টু ডিই, অর্থাৎ এডি এর লম্ব অভিক্ষেপ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন যদি 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করি, 1 নাম্বার যোগ 2 নাম্বার হতে পারে কি পাই? একের বাম পাশে আছে বি স্কয়ার এসি স্কয়ার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2বিডি ইন্টু ডিই, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2সিডি ইন্টু ডিই। এখন এইখানে বিডি আর সিডি সমান। কেন সমান? এই যে দেওয়া ছিল এডি মধ্যমা, আর বললাম যে এডি যদি মধ্যমা হয় তাহলে বিডি আর সিডি সমান। তাহলে এখানে মান বসাই, এখানে যা আছে তাই বসালাম, এখানেও তাই। প্রথমটুকুর কোনো পরিবর্তন নাই। এইখানে এবি স্কয়ার এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই, যা আছে দেখে দেখে রাখলাম। সিডির জায়গায় আমি বিডি বসাবো, এখানে সিডির জায়গায় বিডি। কেন বসালাম? কারণ এটা আর এটা একই জিনিস হয়ে গেল, প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে কি থাকে? 2AD স্কয়ার প্লাস 2BD স্কয়ার। এখান থেকে 2 কমন গেলে AD স্কয়ার প্লাস BD স্কয়ার। সুতরাং কি প্রমাণ করলাম আমরা? AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 ইন্টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। এখানে যা এখানে তাই হয়ে গেল। জাস্ট এইটুকুই, খুব সহজ। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।